প্রিয় স্টুডেন্টস, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের আইএসসি বোর্ডের পাঠ্য লেখক ওয়ালি উল্লাহের লেখা একটি তুলসী গাছের কাহিনী এই নিয়ে আলোচনা করব। দেশভাগ এবং সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিতে এই গল্পটা লেখা হয়েছে। এই গল্পের মধ্যে আমরা দেখতে পাই সেই দেশভাগের পটভূমিতে বা সাম্প্রদায়িক দাঙ্গা যখন এদেশে সৃষ্টি হয়েছিল, যখন পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল, সেই সময় কিছু উদ্বাস্তু যুবক এবং তাদের স্বপ্ন আর স্বপ্ন ভঙ্গের কাহিনী হলো এই একটি তুলসী গাছের কাহিনীর মধ্যে সেই ছবি ফুটিয়ে তোলা হয়েছে। লেখক ওয়ালি উল্লাহ সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া দরকার। লেখক ওয়ালি উল্লাহ বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন ঔপন্যাসিক, নাট্যকার, সাহিত্যিক, লেখক ইত্যাদি, এবং তিনি লাল সালু উপন্যাসের জন্য যথেষ্ট বাংলা সাহিত্যে খ্যাতি অর্জন করতে পেরেছিলেন। তিনি অনেক ছোট গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি লিখেইছিলেন। তার মধ্যে দুটো বিখ্যাত হলো লাল সালু আর চাঁদের অমাবস্যায়। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার আরো কয়েকটি পুরস্কার পেয়েছিলেন, যেমন আদমজি পুরস্কার, ২ এই গল্পটা লেখার জন্য তিনি আদমজি পুরস্কার পেয়েছিলেন। তাহলে চলো আমরা এই গল্পের মধ্যে, অর্থাৎ একটি তুলসী গাছের কাহিনী, এই গল্পটা দেখে নিই। ধনুকের মতো বাঁকা কংক্রিটের পুলটির পরেই বাড়িটা, দোতলা, উঁচু এবং প্রকাণ্ড বাড়ি, তবে রাস্তা থেকেই সরাসরি দণ্ডায়মান। এদেশে ফুটপাত নাই বলে বাড়িটারও একটু জমি ছাড়ার ভদ্রতার বালাই নেই, তবে সেটা কিন্তু বাইরের চেহারা, কারণ পেছনে অনেক জায়গা। প্রথমত প্রশস্ত উঠোন, তারপর পায়খানা, গোশালখানার পরে আমজাম কাঁঠাল গাছে ভরা জঙ্গলের মতো জায়গা। সেখানে কড়া সূর্যালোকেও সূর্যাস্তের ম্লান অন্ধকার এবং আগাছা আবৃত মাটিতে ভ্যাপসা গন্ধ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা বাড়ির বর্ণনা এখানে করা হয়েছে, এবং যেটা দেখা যাচ্ছে যে বাড়িটা একদম ফুটপাতের ওপরেই, অর্থাৎ বাড়ির সামনে এখনকার দিনে যেরকম কিছুটা ছাড় দেওয়া হয়, দিয়ে সামনে বাগান বা কিছুটা অংশ বাদ দিয়ে তারপরে বাড়ি তৈরি করা হয়, এই বাড়িটা সেই রকম নয়। এই বাড়িটা একদম ফুটপাতের ওপরেই, এবং পেছনে অনেকটা বড় জমি রয়েছে, সেখানে বিভিন্ন রকমের কাঁঠাল এবং আম, জাম ইত্যাদি গাছ রয়েছে। আর বাড়িটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কোনো একজন ধনী ব্যক্তির বাড়ি। এবং তখনকার দিনে যখন পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ ভাগ হয়েছিল, তখন হিন্দুরা অনেকেই পূর্ববঙ্গ ছেড়ে, অর্থাৎ বাংলাদেশ ছেড়ে এখানে পশ্চিমবঙ্গে চলে এসেছিল। আর কিছু এখানকার যে মুসলিমরা, অর্থাৎ যারা কলকাতায় বসবাস করত, কলকাতা বা পশ্চিমবঙ্গের মধ্যে বসবাস করত, তারা চলে গিয়েছিল পূর্ববঙ্গে। সেই জন্য তাদের বাড়িগুলো তখন ফাঁকা হয়ে গিয়েছিল। সেই রকমই একটা পরিত্যক্ত বাড়ির কথাই এখানে বলা হয়েছে। এত জায়গা যখন, তখন সামনে কিছু ছেড়ে একটা বাগান করলে কি দোষ হতো? তখন বলছে এত যখন জায়গা রয়েছে, তখন সামনের দিকে একটু ছেড়ে দিয়ে তারপরে না হয় বাগান করতে হতো। সেখানে যদি একটু সামনে একটু জায়গা, বাড়িটা যদি সামনে একটুখানি জায়গা থাকতো, তাহলে সেখানে বাগান করা যেত, তাহলে বাড়িটা আরো সুন্দর দেখাতো। সে কথাই এরা ভাবে, বিশেষ করে মতিন। অর্থাৎ মতিনের মনে এই কথাটা মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে মতিনের যে চিন্তা ভাবনা, সেটাই লেখক এখানে প্রকাশ করেছেন। তার বাগানের বড় শখ, যদিও আজ পর্যন্ত তা কল্পনাতেই পুষ্পিত হয়েছে। সে ভাবে একটু জমি পেলে সে নিজেই বাগানের মতো করে নিত, যত্ন করে লাগাতো মৌসুমি ফুল, গন্ধরাজ, বকুল, হাসনুহানা, 2-4টে গোলাপও। তারপরে সন্ধ্যার পর আপিস ফিরে সেখানে বসতো। একটু আরাম করে বসবার জন্য হালকা বেতের চেয়ার বা ক্যানভাসের ডেক চেয়ারই কিনে নিত। তারপর গাল ঢেলে বসে গল্পগুজব করত। তাহলে মতিন ভাবছে এই বাড়িটার সামনে যদি কিছুটা বাগান
থাকতো তাহলে অনেক ভালো হতো। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে মতিনের একটা শখ রয়েছে। তার একটা শখ হলো কি না, ওই বাগান করার শখ। তার সেই বাড়িটা যদি তার নিজের বাড়ি হতো তাহলে খুব সুন্দর ফুলের বাগান সে সেখানে বানাতো, দিয়ে সন্ধ্যেবেলায় অফিস থেকে ফিরে সেই বাগানের মধ্যে বসে সে আরাম করে বসতো। হালকা বেতের চেয়ার বা ক্যানভাসের ডেক চেয়ারের উপরে সে ডেক চেয়ার কিনে নিত, দিয়ে সেইখানে বসে গল্প গুজব করতো। আর প্রথমে যে কংক্রিটের পুলের কথা বলা হয়েছে, কংক্রিটের পুল মানে হচ্ছে ঢালাই করা, মানে চুন বালি সুরকি এই সমস্ত দিয়ে একটা পুল মানে হচ্ছে সেতু। সেই সেতুর ওপরেই সেতুটা পার হয়ে সেতুর পরেই হলো সেই বাড়িটা। কেমন? তাহলে এখানে মতিনের মনের কথাটাই এখানে লেখক প্রকাশ করেছে। আর আমরা দেখতে পাচ্ছি যে মতিনের মানে বাগান করার খুব শখ। এইখানে যেমন মতিন বলে একটা চরিত্র আমরা দেখতে পাচ্ছি, তেমনি আর একটা চরিত্র দেখতে পাচ্ছি আমজাদ। আমজাদের হুঁকার অভ্যাস। বাগানের সম্মান বজায় রেখে সে না হয় একটা মানানসই নলওয়ালা সুদৃশ্য গুড়গুড়ি কিনে নিত। আচ্ছা, এখানে আমজাদ হলো আর একটা চরিত্র যে কিনা বাগানের সম্মান বজায় রেখে সে একটা গুড়গুড়ি কিনে নিত। আর একটা চরিত্র দেখতে পাচ্ছি কাদের গল্প প্রেমিক। ফুরফুরে হাওয়ায় তার কণ্ঠ কাহিনীময় হয়ে উঠত, কিংবা পুষ্প সৌরভে মোদির জ্যোৎস্না রাতে গল্প না করলেই বা কি এসে যেত। এমনিতে চোখ বুজে বসেই নীরবে সান্ধ্যকালীন স্নিগ্ধতা উপভোগ করত তারা। অর্থাৎ কাদের খুব গল্প করতে ভালোবাসত। কিন্তু এখানে বলা হয়েছে যে কাদের যদি গল্প নাও করে তাহলেও এত সুন্দর পুষ্পর সুগন্ধ চারিদিকে, এত সুন্দর বাগান, সেখানে ওই ফুরফুরে হাওয়ায় বসে সে হয় গল্প করত, আর গল্প বা যদি বা না করত তাহলে ওই সুন্দর মানে সান্ধ্যকালীন একটা পরিবেশ, সেখানে স্নিগ্ধতা উপভোগ করেও তারা সময় কাটাতো। অফিস থেকে শ্রান্ত হয়ে ফিরে প্রায় রাস্তা থেকেই চড়তে থাকা দোতলায় যাওয়ার সিঁড়ি ভাঙতে ভাঙতে মতিনের মনে জাগে এসব কথা। অর্থাৎ অফিস থেকে ফিরে এসে সে ওই দোতলায় উঠতে উঠতে এই সমস্ত কথাগুলো ভাবছিল। আর এই বাড়িটা বলাই হয়েছে যে একদম রাস্তা থেকেই শুরু হয়েছে, কোনো ফুটপাত ওই দেশে নেই। অর্থাৎ এখানে বাংলাদেশের কোনো অঞ্চলের কথা বলা হয়েছে, সেখানে ফুটপাত নেই, একদম রাস্তা থেকেই যেন বাড়িটার সিঁড়ি শুরু হয়ে গেছে। বাড়িটা তারা দখল করেছে, অবশ্য লড়াই না করেই। তাদের সামরিক শক্তি অনুমান করে বাড়ির মালিক যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল তা নয়। দেশভঙ্গের হুজুগে এ শহরে এসে তারা যেমন তেমন একটা ডেরার সন্ধানে উদয়াস্ত ঘুরছে, তখন একদিন দেখতে পায় বাড়িটা সদর দরজায় মস্ত তালা। কিন্তু সামান্য পর্যবেক্ষণের পর বুঝতে পারে বাড়িতে জনমানব নাই এবং তার মালিক দেশ পলাতক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাড়িটা তারা দখল করেছে, কিন্তু যে গায়ের জোরে লড়াই করে দখল করেছে তা কিন্তু নয়। আর তাদের ভয় বাড়ির মালিক পৃষ্ঠ প্রদর্শন করেছে, অর্থাৎ বাড়ির মালিক যে পিঠ দেখিয়ে অর্থাৎ পালিয়ে গেছে, তাদের ভয় যে বাড়ির মালিক পালিয়ে গেছে তাও কিন্তু নয়। কি তাহলে না, দেশভঙ্গের হুজুগে, সেই সময় একটা হুজুগ হয়েছে যে দেশ বিভাগ হয়ে যাবে। সেই জন্যই অনেকেই, আমরা তখন বলছিলাম যেটা, যে অনেকেই তখন এই দেশ থেকে মানে অন্য দেশে পলায়ন করছিল, সেই বাড়িটাকে তখন ফাঁকা অবস্থায় ফেলে রেখে গেছে। এবং এই শহরে এসে তারা তখন পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গে গেছে, এই চরিত্রগুলো দিয়ে তারা একটা বাড়ির সন্ধান করছে। দিয়ে উদয়াস্ত সারা দিন ধরে তারা বাড়ির সন্ধান করে চলেছে। তখন একদিন এই বাড়িটা তারা দেখতে পেয়েছে, আর দেখছে বাড়ির দরজায় মস্ত বড় একটা তালা। এবং সামান্য পর্যবেক্ষণ করে তারা বুঝতে পারলো যে বাড়িটা থেকে তার মালিক দেশ ছেড়ে চলে গেছে এবং সেই বাড়িতে কোনো জনমানবই থাকে না।
পরিত্যক্ত বাড়ি চিনতে দেরি হয় না, কিন্তু এমন বাড়ি পাওয়া নিতান্ত সৌভাগ্যের কথা। অর্থাৎ বাড়িটা হলো পরিত্যক্ত, বাড়িতে কেউ নেই, বাড়িটা ফেলে রেখে বাড়ির মালিক চলে গেছে, সেটা তারা সহজেই বুঝতে পারে। কিন্তু এইরকম একটা বড় বাড়ি পাওয়া তাদের কাছে খুবই সৌভাগ্যের ব্যাপার, কারণ তারা তো উদয়াস্ত বাড়ির সন্ধান করে চলেছে, কিন্তু তবু তারা বাড়ি পাচ্ছে না। সৌভাগ্যের আকস্মিক আবির্ভাবে প্রথমে তাদের মনে ভয় উপস্থিত হয়, কারণ তাদের জীবনে হঠাৎ ভাবে এইরকম একটা সৌভাগ্য ঘটে যাওয়ার জন্য তারা প্রথমে কিছুটা ভয়ার্ত হয়ে পড়ে। অবশ্য সেই ভয় কাটতে দেরি হয় না। সেদিন সন্ধ্যায় তারা সদল বলে এসে দরজার তালা ভেঙে রই রই আওয়াজ তুলে বাড়িটায় প্রবেশ করে। তাদের মধ্যে তখন বৈশাখের আম কুড়ানো ক্ষিপ্র উন্মাদনা বলে ব্যাপারটা তাদের কাছে দিন দুপুরের ডাকাতির মতো মনে হয় না। কোনো অপরাধের চেতনা যদি বা মনে জাগার প্রয়াস পায়, তা বিজয়ের উল্লাসে নিমেষে তুলোধুনো হয়ে উড়ে যায়। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেদিন সন্ধ্যায় তাহলে তাদের মনে একটা ভয় উপস্থিত হয়েছিল যে হঠাৎ এরকম একটা বড় বাড়ি পেয়ে গেল, কিন্তু সহজেই সেই ভয়টা দূর হয়ে গেল। তারপরে সন্ধ্যাবেলায় তারা কি রই রই আওয়াজ তুলে তালা ভেঙে কয়েকজন যুবক ওই ফাঁকা বাড়িতে প্রবেশ করে এলো, এবং তাদের মধ্যে কিরকম একটা উত্তেজনা সেটা তুলনা করেছেন লেখক বৈশাখের আম কুড়ানো ক্ষিপ্র উন্মাদনা। অর্থাৎ ছোট ছোট ছেলেমেয়েরা যখন বৈশাখ মাসে আম পড়ে তখন একটা উন্মত্তের মতো বা ছোট ছোট ছেলে মেয়েরা অত্যন্ত উৎসাহের সঙ্গে অত্যন্ত আনন্দ করে তারা সেই আমগুলো কুড়োতে দৌড়ায়, এরাও সেই ঠিক তেমনই হই হই করে সেই বাড়িটায় ঢুকে পড়লো। তখন তাদের তারা যে কাজটা করছে সেটা একেবারে দিনে দুপুরে ডাকাতির মতো কাজ, কিন্তু সেটা তাদের একবারও মনে হলো না যে এই কাজটা যে তাদের কাছে কতটা গর্হিত কাজ সেটা তাদের মনে হলো না। এটাই আর কি। কোন অপরাধের চেতনা যদি বা মনে জাগার প্রয়াস পায়, তা বিজয়ের উল্লাসে নিমেষে তুলোধুনো হয়ে উড়ে যায়। অর্থাৎ তাদের মনে যদি কোনো অপরাধবোধ জাগ্রত হয় যে এই কাজটা করা ঠিক নয়, অন্যের বাড়ি বন্ধ থেকে আমরা ডাকাতের মতো সেখানে প্রবেশ করে যাচ্ছি, সেই অপরাধবোধ যদি বা জাগ্রত হচ্ছে, কিন্তু একটা নতুন বাড়ি পাবো সেই আনন্দে এবং সেই এতই তারা উত্তেজিত তাতে যে সেই অপরাধবোধটা তাদের মনে আর স্থান পাচ্ছে না। পরদিন শহরে খবরটা ছড়িয়ে পড়লে অনাথিতদের আগমন শুরু হয়। মাথার উপরে একটা ছাদ পাওয়ার আশায় তারা দলে দলে আসে। পরদিন শহরে বাড়িটার কথা কাগজে ছড়িয়ে পড়লো খবরটা যখন শহরের মধ্যে ছড়িয়ে পড়লো, তখন যারা ওইখানকার অনাথিতদের অর্থাৎ যাদের ডাকা হয়নি, যারা সেই সমস্ত উদ্বাস্তু মানুষগুলো তখন কোনো একটা যদি আশ্রয় পাওয়া যায় এই ভেবে সেখানে আগমন ঘটলো তাদের। বিজয়ের উল্লাসটা ঢেকে এরা বলে, কি দেখছেন, জায়গা নেই কোথাও। তখন ওই যে মানুষগুলো আগে ওই অঞ্চলটা দখল করে বসেছিল, সেই বাড়িটা দখল করে বসেছিল, তাদের বিজয় উল্লাস তখন থেমে গেল। তারা দেখলো যে আরো অনেক ব্যক্তি সেই বাড়িটাকে দখল করবার জন্য আসছে, আশ্রয়ের আশায়, আশ্রয় পাওয়ার জন্য সেখানে আসছে। তখন ওরা বলল, কি দেখছেন, জায়গা নেই কোথাও। তারা তখন সেই মানুষগুলোকে ওইখান থেকে হটাবার জন্য বা সেই স্থান থেকে বিতাড়িত করার জন্য বলছে এখানে কোথাও জায়গা নেই, সব ঘরেই বিছানা পড়েছে। ওই যে ছোট্ট ঘরটি তাতেও 4-4টে বিছানা পড়েছে। এখন তো শুধু বিছানা মাত্র, পরে 6 ফুট বাই 2.5 ফুটের 4টে চৌকো এবং 2-1টা চেয়ার টেবিল এলে পা ফেলার জায়গা থাকবে না। বলছে যে এখন কি দেখছেন, এখানে কোনো জায়গা নেই, প্রত্যেকটা ঘরেই কিন্তু বিছানা রাখা আছে। অর্থাৎ একটা ছোট ঘর, সেখানেও 4টে বিছানা পাতা আছে, অর্থাৎ 4 জন মানুষ এখানে রয়েছে। এরপরে বলছে 6 ফুট বাই 2.5 ফুটের 4টে চৌকি। এরপরে যখন এই বড় বড় চৌকি অর্থাৎ বড় বড় আসবাবপত্র, যখন চেয়ার টেবিল ইত্যাদি আসবাবপত্র, চৌকি এই সমস্ত আনা হবে, তখন তো ঘরে কিছুমাত্রই জায়গা থাকবে না, তাই আপনাদেরও এখানে কোনো জায়গা হবে না।
একজন সমবেদনার কণ্ঠে বলল, অর্থাৎ একজন খুব সহানুভূতির সঙ্গে বলল, যে মানুষগুলো ওখানে রয়েছে তাদের একজন, আপনাদের তকলিফ আমরা কি বুঝি না? আপনারা যে কত কষ্ট পাচ্ছেন, মানে ওই মানুষগুলোকে বলছে যারা আশ্রয়ের জন্য এখানে এসেছে, তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে বলছে যে আপনারা যে কত কষ্ট পাচ্ছেন সেটা কি আমরা বুঝি না? একদিন আমরা কি কম কষ্ট পেয়েছি? তবে আপনাদের কপাল মন্দ, সেই হচ্ছে আসল কথা। কিন্তু মানে এখানে দেখা যাচ্ছে যে বলছে যে আপনাদের কপাল মন্দ, তাই আপনারা যথাসময়ে আসেননি, তাই এই বাড়িটা আমরা দখল করে নিয়েছি, এটাই হচ্ছে আসল কথা। অর্থাৎ সবকিছুই ভাগ্যের ওপরে তারা চাপিয়ে দিচ্ছে যে আপনাদের কপাল খারাপ, সেই জন্য আপনারা যথাসময়ে বাড়িটাতে আসতে পারেননি। যারা হতাশ হয় তাদের মুখ কালো হয়ে ওঠে সমবেদনা ভরা উক্তিতে। অর্থাৎ তাদের এই রকম সহানুভূতি দেখে ও যারা আশ্রয় পেল না তাদের মুখটা কালো হয়ে উঠল। ওই ঘরটা নিচের তলার রাস্তার ধারে, ঘরটা অবশ্য খালি মনে হয়, খালি দেখালেও খালি নয়, ভালো করে চেয়ে দেখুন। তারা বলছে যে নিচের তলার একটা ঘর রয়েছে, সেই ঘরটা বোধহয় খালি। তখন এই মানুষগুলো বলছে, অর্থাৎ যারা আশ্রয় নিয়ে পেয়েছে বা যারা দখল করে বাড়িটা দখল করে বসে রয়েছে, তারা বলছে খালি দেখালেও কিন্তু খালি নয়, ভালো করে চেয়ে দেখুন। দেয়ালের পাশে শতরঞ্জিতে বাঁধা দুটি বেডিং, শেষ জায়গাটা তো 2 ঘন্টা হলো অ্যাকাউন্টসের মোটা বদরুদ্দিন নিয়ে নিয়েছে। শালার কাছ থেকে বিছানা পত্তর আনতে গেছে। শালাও আবার তার এক দোস্তের বাড়ির বারান্দায় আস্তানা গেড়েছে। পরিবার না থাকলে শালাটিও এসে হাজির হতো। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে এখানে প্রত্যেকটা মানুষই কিন্তু পুরুষ, এখানে কোনো মহিলা নেই। তাই বলছে যে আপনারা ভালো করে চেয়ে দেখুন, এই ঘরটাতেও কিন্তু একটা বিছানা রয়েছে, এই দুটো বেডিং রয়েছে। বেডিং মানে এক ধরনের বিছানায় যেটা শতরঞ্জি দিয়ে মোড়ানো রয়েছে, এবং যে ওই অ্যাকাউন্টসের একজন লোক, সেটা হচ্ছে একজন মোটা মানুষের কথা বলেছে, বদরুদ্দিন। সেই বদরুদ্দিন ওই সব বিছানা বেডিং টেডিং এই সব ফেলে দিয়ে গেছে। অর্থাৎ সেই ঘরটাও কিন্তু ফাঁকা নেই, সেটাও একজন লোক অধিকার করে নিয়েছে, এবং সে তার শালার কাছে গেছে, অর্থাৎ তার স্ত্রীর ভাইয়ের কাছে গেছে তার কাছে কিছু জিনিসপত্র বিছানাপত্র আনতে। আর শালাও এখানে এসে হাজির হতো, কিন্তু সে তার পরিবার নিয়ে এসেছে, অর্থাৎ তার স্ত্রীও তার সঙ্গে রয়েছে, সেই জন্য সে এখানে আসেনি। এবং সে তার এক দোস্তের, অর্থাৎ সে তার এক বন্ধুর বাড়ির বারান্দায় গিয়ে আস্তানা গেড়েছে, অর্থাৎ সেখানে আশ্রয় গ্রহণ করেছে। নেহাত কপালের কথা। আবার একজনের কণ্ঠ সমবেদনায় খলখল করে ওঠে, যদি ঘন্টা 2 আগে আসতেন তবে বদরুদ্দিনকে কলা দেখাতে পারতেন। তারা বলছে যে আপনাদের নেহাতই ভাগ্যটা ভালো নয়। আর একজন আবার সহানুভূতির সঙ্গে বলছে যে আপনারা যদি ঘন্টা 2 আগে আসতেন, হ্যাঁ, তাহলে এই বদরুদ্দিন লোকটাকে কলা দেখাতে পারতেন, অর্থাৎ তার জায়গায় আপনারাই এখানে থাকতে পারতেন। ঘরটায় তেমন আলো নেই বটে, কিন্তু দেখুন জানলার পাশেই সরকারি আলো। রাতে কোনোদিন ইলেকট্রিসিটি ফেল করলে সে আলোতেই দিব্যি চলে যায়। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে লোকটা তাকে সহানুভূতি দেখাবার নাম করে তাকে কিন্তু আসলে লোভ দেখাচ্ছে। বলছে যে ঘরটা যদিও অন্ধকার, কিন্তু তাহলেও ঘরে অনেক বাইরে আলো রয়েছে, ইলেকট্রিসিটি মানে স্ট্রিট লাইট রয়েছে, সেই আলোই যথেষ্ট। বা কৃপণতা যদি করতে চায়, অর্থাৎ কেউ যদি নিজের বাড়ি নিজের মানে বিদ্যুৎ খরচ বাঁচাতে চায়, অর্থাৎ ঘরে যদি আলো নাও জ্বালে তাহলেও তার কোনো অসুবিধা হবে না, কারণ রাস্তায় যে ইলেকট্রিসিটির আলো সেই ঘরটার মধ্যে এত এসে পড়েছে যে তাতেই সেই মানুষের কাজ চলে যাবে। অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে সেই লোকটি সহানুভূতির সুরে সেই উদ্বাস্তু লোকেদের বা বাস্তুহারা সেই মানুষগুলোকে লোভ দেখাচ্ছে। অবশ্য এইসব পরাহত বাড়ি বা সন্ধানীদের কানে বিষবৎ মনে হয়, কিন্তু এই যে মানে ইয়েগুলো মানে সহানুভূতিযুক্ত যে কথাবার্তাগুলো বলছে তারা যাদের বাড়ি নেই সেই অনাশ্রিত মানুষগুলোর কাছে এই সমস্ত কথাবার্তাগুলো বিষের মতো শোনাচ্ছে, তাদের মনটা একেবারে বিষিয়ে যাচ্ছে এই সমস্ত কথাবার্তাগুলো শুনে।
যথাসময় বেআইনি বাড়ি দখলের ব্যাপারটা তদারক করবার জন্য পুলিশ আসে। যথাসময় বেআইনি বাড়ি দখলের ব্যাপারটা তদারক করবার জন্য পুলিশ আসে, সেটা স্বাভাবিক। দেশময় একটা ঘোর পরিবর্তনের আলোড়ন বটে, কিন্তু কোথাও যে রীতিমতো মগের মুলুক পড়েছে তা নয়। হ্যাঁ, তাও কিছু মানে এরপরে যথাসময় মানে ঠিক সময় পুলিশ আসলো, যে এখানে বাড়িটা তারা দখল করে নিয়ে বসে আছে সেইটাকে তদারক করবার জন্য, অর্থাৎ জিজ্ঞাসাবাদ করবার জন্য পুলিশ এসে সেখানে উপস্থিত হলো। সেই সময় দেশের মধ্যে একটা ঘোর পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ঘোর পরিবর্তন বা আলোড়ন হয়েছে বটে, কিন্তু দেশটা তো মগের মুলুক হয়ে যায়নি। অর্থাৎ কোনো মানুষের বাড়িতে সে থাকে না বলে তার অনুপস্থিতির সুযোগে অন্য লোকেরা এসে তার বাড়িতে আশ্রয় নিয়ে বসে থাকবে, সেটা তো মানে কিছুতেই মেনে নেওয়া যায় না। সেটা তো একেবারে মগের মুলুকের মতো ব্যাপার আর কি। তাই বলছে মগের মুলুক পড়েছে তা নয়। পুলিশ দেখে তারা ভাবে পলাতক গৃহকর্তা কি বাড়ি উদ্ধারের জন্য সরকারের কাছে আবেদন করেছে। তবে সে কথা বিশ্বাস হয় না। দুদিনের মধ্যে বাড়িটা খালি করে দিয়ে যে দেশ থেকে উধাও হয়ে গেছে, বর্তমানে তার অন্যান্য গভীর সমস্যার কথা ভাববার আছে। তাহলে ওরা ভাবছে যে যে বাড়ির মালিক সে হয়তো সরকারের কাছে আবেদন করেছে যে তার বাড়িটাকে উদ্ধার করে দেওয়ার জন্য, অন্যদের হাত থেকে উদ্ধার করার জন্য। কিন্তু তারপর এটা তারা ভাবছে, কিন্তু পর মুহূর্তে তারা ভাবছে যে না, এই কথাটা খুব একটা বিশ্বাসযোগ্য নয়। কেননা তার যে যারা বাড়িটা দুদিনের মধ্যে খালি করে দিয়ে চলে যাচ্ছে, নিশ্চয়ই তাদের এই দেশে থাকতে কোনো সমস্যা হচ্ছে, সেই জন্যই চলে যাচ্ছে। সুতরাং এই তারা যে সরকারের কাছে আবেদন করেছে তা নয়। সন্দেহ থাকে না যে পুলিশকে খবর দিয়েছে তারাই, যারা সময় মতো এখানে না এসে শহরে অন্য কোনো প্রান্তে নিষ্ফলভাবে বাড়ি দখলের ফিকিরে ছিল। তাহলে তাদের পুলিশের কাছে খবর কে দিয়েছে? খবর তারাই দিয়েছে, সেই সমস্ত উদ্বাস্তু লোকেরা, উদ্বাস্তু বা বাস্তুহারা মানুষগুলো, যারা এখানে যথাসময়ে আসতে পারেনি এবং ওই বাড়িটাকে দখল করতে পারেনি, এবং তারা শহরে অন্য কোনো স্থানে হয়তো বাড়ি খুঁজে বেড়াচ্ছিল, তাই এখানে আসতে পারেনি। মন্দ ভাগ্যের কথা মানা যায়, কিন্তু সহ্য করা যায় না। তাহলে তাদের তাদের কপালটা খারাপ, তাদের কপালটা খুবই দুঃখজনক, মানে মন্দ ভাগ্য, সেটা তারা মেনে নিয়েছে, কিন্তু সহ্য করতে পারছে না যে অন্যরা তাদের যে সৌভাগ্য, তারা এত বড় একটা বাড়ি পেয়ে গেল আর তারা পেল না, এই সমস্ত মানুষগুলো পেল না, সেই সৌভাগ্য, ওদের যে সৌভাগ্য সেটাও সহ্য করতে পারছে না, আর নিজেদের যে দুর্ভাগ্য সেটাও মেনে নিতে পারছে না। ন্যায্য অধিকার সত্য এক কথা, অন্যায়ের উপরে ভাগ্য লাভ অন্য কথা। হ্যাঁ, মানে ন্যায্য অধিকার এক কথা, মানে ন্যায্যভাবে যদি তুমি সত্যিই বাড়ির মালিক হও সেটা একটা অন্য কথা, আর অন্যায়ভাবে অন্য কারো বাড়ি দখল করে নেওয়া সেটা একটা সম্পূর্ণ অন্য কথা। হিংসাটা ন্যায়সঙ্গত তো মনে হয়ই, কর্তব্য বলেও মনে হয়। সুতরাং তাদের যে হিংসে করা, তারা যে মানে হিংসে করে পুলিশকে জানিয়ে দিয়েছে, হ্যাঁ, সেইটা খুবই তাদের কাছে ন্যায়সঙ্গত বলে মনে হচ্ছে, যে এটা তো আমরা করতেই পারি, যে ওরাও অন্যায়ভাবে বাড়ি দখল করে নিয়ে বসে আছে, এটা তো তারা তো বাড়ির মালিক নয়, তারা অন্যায়ভাবে দখল করেছে, তো আমরা সেই জন্য পুলিশের কাছে সেই খবরটা জানিয়ে দিতেই পারি। এটা আমাদের কাছে খুব ন্যায়সঙ্গত ব্যাপার। হ্যাঁ, এমনকি কর্তব্য বলেও মনে করে। এটা হচ্ছে আমাদের কর্তব্য যে ওই পুলিশের কাছে ওই লোকগুলো সম্পর্কে জানিয়ে দেওয়া। এটাই তারা ভাবছে আর কি। মানে হিংসে করাটা তাদের কাছে খুব ন্যায়সঙ্গত বলে মনে হচ্ছে। এরা রুখে দাঁড়ালো। হ্যাঁ, তো যে মানুষগুলো বাড়িতে রয়েছিল তারা সকলে রুখে দাঁড়ালো। আমরা দরিদ্র কিরানি মানুষ বটে, কিন্তু সবাই ভদ্র ঘরের ছেলে। বাড়ি দখল করেছি বটে, কিন্তু জানলা দরজা ভাঙি নাই, ইট পাথর কষিয়ে চোরা বাজারেও চালান করে দিই নাই। অর্থাৎ বলছে আমরা কেরানি, আমরা দরিদ্র, কিন্তু আমরা খুবই ভদ্র ঘরের ছেলে। আমরা কিন্তু এখানে জানলা দরজা করি বর্গা সব মানে খুলে টুলে নিয়ে চোরা বাজারে সেগুলো বিক্রি করে দিইনি।
আমরাও আইন কানুন বুঝি, কে নালিশ করেছে বাড়িওয়ালা নয়, তবে নালিশটাও যথাযথ নয়। তখন বলছে যে বাড়িওয়ালা তো নালিশ করেনি, তাহলে আমরা আইন কানুন বুঝি, তাহলে বোঝাই যাচ্ছে যে কারা এই পুলিশের কাছে নালিশ করেছে, অর্থাৎ সেই ব্যক্তিগুলো যারা তাদের মন্দ ভাগ্যের জন্য এই বাড়িটা দখল করতে পারেনি, তারাই এই মানে এই পুলিশের কাছে সব জানিয়েছে। কাদের কেবল কাতর রব তোলে, যাব কোথায়, শখ করে কি এখানে এসে উঠেছি। কাদের বলে যে ব্যক্তিটি, সেই শুধুমাত্র মানে কাতর স্বরে বলল যে আমরা তাহলে কোথায় যাব, আমরা তো শখ করে এই বাড়িতে এসে উঠিনি। সদল বলে সাব ইন্সপেক্টর ফিরে গিয়ে না হক না বেহক, না ভালো না মন্দ গোছে ঘোর ঘোরালো রিপোর্ট দেয়, যার মর্মার্থ উদ্ধারের ভয়ই হয়তো ওপরওয়ালা তা ফাইল চাপা দেওয়া শ্রেয় বলে মনে করলো। তাহলে যারা এই পুলিশরা ফিরে গেল, মানে সদরবালে সাব ইন্সপেক্টর ফিরে গেল, দিয়ে এমন একটা রিপোর্ট পেশ করলো যার কোনো মর্মার্থই বোঝা যাচ্ছে না, মানে এমন একটা ঘোরালো রিপোর্ট বার করেছে, কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা ভালো কোনটা মন্দ কিছুই সেখানে বোঝা যাচ্ছে না। এমন একটা রিপোর্ট পেশ করেছে যার মর্মার্থ কিছুই উদ্ধার করা যাচ্ছে না বলে সরকারের যে ওপরওয়ালা তারা এই ফাইলটাকে চাপা দেওয়াটাই উপযুক্ত কাজ বলে মনে করলো। তারা ভাবলো যে এত বেশি জল ঘোলা করার কোনো দরকার নেই, কারণ এই সমস্যাটা এতই বেশি ঘোরালো পেঁচালো যে ফাইলটাকে তারা বন্ধই করে দিল, অর্থাৎ মানে কেসটা ক্লোজ হয়ে গেল। অথবা বুঝতে পারে এই হুজুগের সময় অন্যায়ভাবে বাড়ি দখলের বিষয়ে সরকারি আইনটা যেন তেমন পরিষ্কার বোঝা যাচ্ছে না, অর্থাৎ সরকারি আইনটাও এই পরিপ্রেক্ষিতে এই পরিস্থিতিতে ঠিক মতো কার্যকর করা যাচ্ছে না। কাদের চোখ টিপে বলে সত্য কথা বলতে দোষ কি, সাব ইন্সপেক্টরের দ্বিতীয় বউ আমার এক রকম আত্মীয়া, বলো না কাউকে কিন্তু। অর্থাৎ এখানে দেখো কাদের বলছে যে এত সহজে যে আমরা ছাড়া পেয়ে গেলাম মানে এত সহজে যে আমরা পুলিশের হাত থেকে উদ্ধার পেয়ে গেলাম, এই বাড়িটা যে এত সহজে পেয়ে গেলাম, কেস সহজেই ক্লোজ হয়ে গেল, বেশি আমাদের মানে ঝামেলা পোহাতে হলো না, সবকিছু হয়েছে আমার জন্য। অর্থাৎ আর পুলিশের যে ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরের দ্বিতীয় বউ সে হচ্ছে আমার আত্মীয়, এই মানে এ থেকে বোঝা যাচ্ছে যে সে পুরো ক্রেডিটটা সে নিজেই নিতে চাইছে কাদের। অবশ্য কথাটা কারোর বিশ্বাস হয় না, তবে অসত্যটি গোড়ায় যে কেবল একটা নির্মম আনন্দের উস্কানি তা বুঝে কাদেরকে ক্ষমা করতেও দ্বিধা হয় না। তো কিন্তু এই যে কথাটা বললো যে আমার সাব ইন্সপেক্টরের দিয়ে মানে সঙ্গে দ্বিতীয় বউয়ের সঙ্গে আমার যে আত্মীয় সে কথাটা বলেছে, সেটা কিন্তু কেউ বিশ্বাস করেনি। কিন্তু অসত্যটি গোড়ায় যে কেবল নির্মল আনন্দের উস্কানি রয়েছে, কিন্তু কাদের এই কথাটা শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য সবাইকে বলেছে, সেটা বুঝতেও সকলে পারলো, সেই জন্য কাদেরকে সবাই ক্ষমা করে দিল এই মিথ্যে কথাটা বলার জন্য। কেউই কিছু মাইন্ড করলো না, কেউ কিছু মনে করলো না, বুঝতে পারলো যে কাদের মিথ্যে কথা বলছে, কিন্তু তাহলেও কেউ কিছু মনে করলো না। উৎফুল্ল কণ্ঠে কেউ প্রস্তাব করে কি হে চা মিষ্টিটা হয়ে যাক। তা অনেকে উৎফুল্ল কণ্ঠে তখন বলল যে এবার মানে এত যে একটা সুখবর, এত আমাদের সৌভাগ্য, তার জন্য আমরা চা মিষ্টি খাওয়ার আয়োজন করি। রাতারাতি সরগরম হয়ে ওঠে প্রকাণ্ড বাড়িটা। আস্তানা একটি পেয়েছে এবং সে আস্তানাটি কেউ হাত থেকে কেড়ে নিতে পারবে না, শুধু এই বিশ্বাসই তার কারণ নয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাতারাতি আবার সেই প্রকাণ্ড বাড়িটা সরগরম হয়ে উঠলো মানুষের আগমনের জন্য, এবং তাদের মনে একটা মানে আস্তানা পেয়েছে বলে তাদের মনে খুবই আনন্দ যে তারা একটা উপযুক্ত বসবাসের স্থান পেয়েছে, একটা মানে উপযুক্ত জায়গা পেয়েছে। শুধু যে মানে আস্তানা একটি পেয়েছে, আস্তানাটি কেউ হাতছাড়া মানে কেউ হাত থেকে তাদের কেড়ে নিতে পারবে না। একমাত্র পুলিশও এসেছিল, পুলিশও যখন তাদের হাতছাড়া করতে পারেনি, পুলিশও যখন হাল ছেড়ে দিয়েছে, তখন তো এদের মানে খুবই এটা আনন্দের কথা। শুধু এই বিশ্বাসই তার কারণে, অর্থাৎ তাদের আনন্দের একমাত্র কারণ যে এইটাই
শুধু তাও নয়, খোলামেলা ঝরঝরে তকতকে এই বাড়ি তাদের মধ্যে একটা নতুন জীবন সঞ্চার করেছে। যেন একটা বাড়ি পেয়েছে এবং সেটা কেউ হাতছাড়া করতে পারবে না, সেটা যেমন তাদের আনন্দের কারণ, অপর একটা তাদের আনন্দের কারণ হলো এই বাড়িটা খুবই ঝকঝকে তকতকে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খোলামেলা। হ্যাঁ, অনেক আলো হাওয়া এই বাড়ির মধ্যে রয়েছে এবং সেটা যেন তাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে। এদের অনেকেই কলকাতায় ব্ল্যাকম্যান লেনে, খালাসি পট্টিতে, বৈঠকখানায়, দফতরিদের পাড়ায়, সৈয়দ সালেহ লেনে তামাক ব্যবসায়ীদের সঙ্গে বা কমরু খানসামা লেনে অকথ্য দুর্গন্ধ নোংরার মধ্যে দিন কাটিয়েছে। তা এরা তো সমস্ত বাস্তুহারা মানুষ যারা পশ্চিমবঙ্গের নানা প্রান্তে বসবাস করত এবং যে সমস্ত জায়গায় বাস করত সেগুলো খুবই বসবাসের অনুপযুক্ত, একদম নোংরা, স্যাঁতস্যাঁতে, দুর্গন্ধময় এইরকম পরিবেশে কোনো রকমে তারা বাস করত। সেই রকম জায়গা থেকে উঠে এসে তারা বাংলাদেশে এরকম একটা খোলামেলা এত সুন্দর বাড়ি পেয়েছে, সেটা তাদের মনে আনন্দের যথেষ্টই কারণ। তুলনায় এই বাড়ির বড় বড় কামরা, নীলকুঠি দালানের ফ্যাশনে মস্ত মস্ত জানলা, খোলামেলা উঠোন, আরো পেছনে বন জঙ্গলের মতো আম জাম কাঁঠালের বাগান, এসব একটি ভিন্ন দুনিয়া যেন। অর্থাৎ এই সমস্ত তাদের কাছে একটা স্বপ্নের মতো বলে মনে হচ্ছে। এরা লাট বেলাতের মতো একখানা ঘর দখল করে নাই সত্য, তবু এত আলো বাতাস কখনো তারা উপভোগ করে নাই। তো তারা লাট সাহেবের মতো যে একজন এক একটা ঘরের মতো মধ্যে রয়েছে সেটা নয়, প্রত্যেকেরই একসঙ্গে মিলেই ঘরে রয়েছে, কিন্তু তা হলেও কিন্তু এত আলো বাতাস জীবনেও তারা কখনো উপভোগ করেনি। তাদের জীবনে সবুজ তৃণ গজাবে, ধমনীতে সবল সতেজ রক্ত আসবে, 1000-2000 ওয়ালাদের মতো মুখে ধন স্বাস্থ্যের জৌলুস আসবে, দেহ ম্যালেরিয়া, কালাজ্বর, ক্ষয়, ব্যাধিমুক্ত হবে। অর্থাৎ তারা যে এত আলো বাতাস যুক্ত সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে সেই জন্য তাদের স্বাস্থ্যেরও উন্নতি ঘটবে। কি কি স্বাস্থ্যের উন্নতি ঘটবে না, তারা সুন্দরভাবে বাঁচবে, তাদের ধমনীতে সতেজ রক্ত প্রবাহিত হবে, তাদের স্বাস্থ্যের উন্নতি হবে, তাদের স্বাস্থ্য জৌলুস মুখে আসবে, আর দেহ কিরকম হবে না, ম্যালেরিয়া, কালাজ্বর, এই সমস্ত ব্যাধিমুক্ত হবে। মশার কামড়ে, তারা তো ওই অস্বাস্থ্যকর ঘিঞ্জি পরিবেশে মশার কামড়ের মধ্যে ছিল, তো মশার কামড়ে ম্যালেরিয়া হবে না, তেমনি কালাজ্বর বা অন্যান্য ব্যাধিও তাদের হবে না। রোগাপটকা ইউনুস ইতিমধ্যে তার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পায়। ইউনুস যে চরিত্রটি সে খুব রোগাপটকা, তাহলেও তার স্বাস্থ্যের কিছুদিনের মধ্যে পরিবর্তন হয়। সে থাকতো ম্যাকলিওড স্ট্রিটে। গলিটা যেন সকালবেলার আবর্জনা ভরা ডাস্টবিন। গলিটা দেখে তারা আবর্জনা ভরা ডাস্টবিন মনে হতো। সে গলিতেই নড়বড়ে ধরনের একটা কাঠের দোতলা বাড়িতে রান্নাঘরের পাশে স্যাঁতস্যাঁতে একটি কামরায় কচ্ছদেশীয় চামড়া ব্যবসায়ীদের সঙ্গে 4 বছর সে বাস করেছে। তাহলে সে কোথায় বাস করতো? সে ওই গলির মধ্যে একটা দোতলা কাঠের বাড়িতে রান্নাঘরের পাশে স্যাঁতস্যাঁতে একটা ঘরের মধ্যে বাস করতো এবং সেখানে আর কারা বাস করতো? কচ্ছ, কচ্ছ রান যেটাকে বলে, গুজরাটের কচ্ছের রান, হ্যাঁ সেটা তোমরা জিওগ্রাফিতে পড়েছো। তো সেইখানে গুজরাটি কিছু লোকেদের সঙ্গে তারা সেই ইউনুস বাস করত এবং তাদের ছিল চামড়ার ব্যবসা। পাড়াটি চামড়ার উৎকট গন্ধে সর্বক্ষণ এমন ভরপুর হয়ে থাকতো যে রাস্তার ড্রেনের পচা দুর্গন্ধ নাকে পৌঁছত না। চামড়ার যখন চামড়া যে অঞ্চলে থাকে সে অঞ্চলে এতই পচা দুর্গন্ধ বের হয় যে ডাস্টবিনের গন্ধটাও তাদের নাকে লাগছে না। আসলে পশু পাখির চামড়া, পশুদের চামড়া কেটে সেখান থেকে জুতো, বেল্ট ইত্যাদি তৈরি হয়, তো সেই একটা চামড়ার ভীষণ উৎকট পচা গন্ধ বের হয় এবং যার কাছে ড্রেনের পচা দুর্গন্ধ তখন নাকে লাগছে না। ঘরের কোণে ইঁদুর বেড়াল মরে পচে থাকলেও তার কবর পাওয়া দুষ্কর ছিল। ইঁদুর বেড়াল যদি ঘরের কোণে পড়ে থাকে তাহলে তার গন্ধ পাওয়া যেত না, এতই চামড়ার পচা গন্ধ। ইউনুসের জ্বর
জারি লেগেই থাকতো, ওই রকম অস্বাস্থ্যকর পরিবেশের জন্য তার জ্বর জারি লেগেই থাকতো। থেকে থেকে শেষ রাতে কাশির দমক উঠত, তবু পাড়াটি ছাড়েনি এক কারণে। কে তাকে বলেছিল চামড়ার গন্ধ নাকি যক্ষার জীবাণু ধ্বংস করে। তাহলে তখনকার দিনে বা এখনকার দিনেও মানুষ অনেক কুসংস্কারে আবদ্ধ রয়েছে, এবং এরকমই একটা কুসংস্কার সে কোথা থেকে শুনে এসেছিল যে যক্ষার রোগের জন্য চামড়ার গন্ধ হচ্ছে মানে খুবই উপকারী, যক্ষার জীবাণু ধ্বংস করে। সেই জন্য ওই অঞ্চলেই সে জোর করে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই বসবাস করত। কারণ ওই যে কাশি ছিল, তোমরা জানো যক্ষা মানে টিবি, টিবি রোগে তো ওই কাশি হয়। তো সেই জন্যই ও ভাবতো যে ওই অঞ্চলে বসবাস করলে হয়তো তার শরীরে মানে যক্ষার জীবাণুটা ধ্বংস হয়ে যাবে। দুর্গন্ধটা তাই সে অম্লান বদনে সহ্য তো করতোই, সময় সময় অফিস থেকে ফিরে জানলার পাশে দাঁড়িয়ে পাশের বাড়ির নিশ্ছিদ্র দেয়ালের দিকে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিত। তাতে অবশ্য তার স্বাস্থ্যের কোনো উন্নতি দেখা যায় নাই। হ্যাঁ, তাহলে মাঝে মাঝে সে কি করতো না, দুর্গন্ধটাকে অম্লান বদনে সহ্য করতো। অফিস থেকে ফিরে জানলার পাশে দাঁড়িয়ে বা পাশের বাড়ির নিশ্ছিদ্র দেয়ালের দিকে তাকে সেই গন্ধটাকেই বুক ভরে নিত। ওই যে পচা দুর্গন্ধ, সেটাই সে মানে বুক ভরে নিত, কিন্তু তাতেও তার স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি। খানা দানা না হলে বাড়ি সরগরম হয় না। তোমরা জানো যে বাঙালিরা, সে হিন্দুই হোক বা মুসলিমই হোক না কেন, তারা খুবই ভোজন রসিক হয়। তাই তারা সেই আনন্দটাকে উদযাপন করবার জন্য নানা রকম খানা দানার ব্যবস্থা করলো। তাই এক সপ্তাহ ধরে মোগলাই কায়দায় তারা খানা দানা করে। রান্নার ব্যাপারে সকলেরই গুপ্ত কেরামতি প্রকাশ পায় সহসা। নানির হাতের শেখা বিশেষ ধরনের পিঠা তৈরির কৌশলটি শেষ পর্যন্ত অখাদ্য বস্তুতে পরিণত হলেও তারিফ প্রশংসায় তা মুখরোচক হয়ে ওঠে। অর্থাৎ এক সপ্তাহ ধরে তারা নানা রকম মোগলাই খানা দানার আয়োজন করলো। আর যে যে রান্নাতে পটু আছে, অর্থাৎ তাদের মধ্যে যেন গুপ্ত যে সমস্ত মানে কেরামতি গুলো ছিল, অর্থাৎ তারা বিভিন্ন রকম ভাবে তাদের রান্না করতে লাগলো এবং গুপ্ত কেরামতি প্রকাশ করতে লাগলো। নানির হাতে শেখা বিশেষ ধরনের পিঠা তৈরির কৌশলটি শেষ পর্যন্ত, কেউ হয়তো তার দিদার কাছ থেকে শিখেছে বিশেষ ধরনের পিঠে তৈরির কৌশল, কিন্তু সেটা একদম অখাদ্য ভাবে সে বানালো। কিন্তু তবুও মানুষের মনে সেই সমস্ত মানুষেরা তখন এতই উৎসাহিত রান্নার ব্যাপারে, এতই তাদের আনন্দ যে সেই অখাদ্যটাকেও তারা খুব প্রশংসা করতে লাগলো, প্রশংসা তারিফ এই সমস্ত করতে লাগলো। গানের আসরও বসে কোনো কোনো সন্ধ্যায়। হাবিবুল্লাহ কোত্থেকে একটা বেসুরো হারমোনিয়াম নিয়ে এসে তার সাহায্যে নিজের গলার বলিষ্ঠতার উপরে ভর করে নিশীথ রাত পর্যন্ত একটি অব্যক্ত সঙ্গীত সমস্যা সৃষ্টি করে। মানে হাবিবুল্লাহ কোত্থেকে একটা বেসুরো হারমোনিয়াম নিয়ে এসে অনেক রাত পর্যন্ত সে গান গায়। একসময় একদিন উঠোনের প্রান্তে রান্নাঘরের পেছনে চৌকোনায় আধ হাত উঁচু ইটের তৈরি একটি মঞ্চের ওপরে তুলসী গাছটি তাদের দৃষ্টিগোচর হলো। একসময় হঠাৎ একদিন দেখলো রান্নাঘরের পেছনে একটা চৌকোনা মতো, সেখানে আধ হাত উঁচু ইটের তৈরি একটা মঞ্চ, সেখানে একটা তুলসী গাছ রয়েছে। এবং তোমরা জানো যে হিন্দু বাড়িতে তুলসী মঞ্চ থাকে প্রত্যেকটা হিন্দু বাড়িতেই, এবং আগেকার দিনে সেটা থাকতো, যেখানে একটা তুলসী গাছকে সন্ধ্যাবেলায় হিন্দু নারীরা বা হিন্দু রমণী সেখানে গিয়ে পুজো করতো। গৃহের মঙ্গল কামনা করে সেই সন্ধ্যা প্রদীপ দিত। সেদিন রবিবার সকাল, নিমের ডাল দিয়ে মেছোয়াক করতে করতে মোদাব্বের উঠোনে পায়চারি করছিল। হঠাৎ সে তারস্বরে আর্তনাদ করে ওঠে। লোকটি এমনিতেই হুজুগে মানুষ, সামান্য কথাতেই প্রাণ শীতল করা রই রই আওয়াজ তোলার অভ্যাস তার। তবু সে আওয়াজ উপেক্ষা করা সহজ নয়। শীঘ্রই কেউ কেউ ছুটে আসে উঠোনে। সকালবেলা, সেদিন ছিল রবিবার, আর মোদাব্বের বলে একটি চরিত্র এখানে
রয়েছে, তো সে নিমের ডাল দিয়ে মেছোয়া অর্থাৎ দাঁত মাজছিল। তখনকার দিনে নিম দাঁতের দাঁতন দিয়ে, যেটা তোমরা আগে আইসিএসসি বোর্ডের মধ্যে পড়েছো ক্যানভাসার গল্পের মধ্যে, যাই হোক নিমের ডাল দিয়ে তারা সে মোদাব্বের দাঁত মাজতে মাজতে হঠাৎ ওই তুলসী গাছটাকে দেখতে পায়। তখন সে আর্তনাদ করে চিৎকার করে ওঠে। সে এইরকমই স্বভাব তার, যে সামান্য কথাতেই সে এমন প্রাণ শীতল করা চিৎকার করে, আর্তনাদ করে। তখন সবাই উঠোনে দৌড়ে চলে আসে। কি ব্যাপার, চোখ খুলে দেখ। কি দেখবো? সাপ খুব দেখবে আশা করেছিল বলে প্রথমে তুলসী গাছটা কারোর নজরই পড়েনি তাদের। দেখছো না এমন বেকায়দা আসনাধীন তুলসী গাছটা দেখতে পাচ্ছ না? তা বলছে যে তোমরা এই রকম ভাবে একটা তুলসী গাছ আসনের ওপর বসে রয়েছে, অর্থাৎ তুলসী মঞ্চের উপরে রয়েছে একটা তুলসী গাছ, সেটা তোমরা দেখতে পাচ্ছ না? উপরে ফেলতে হবে ওটা। আমরা যখন এই বাড়িতে এসে উঠেছি তখন এখানে কোনো হিন্দু আনির চিহ্ন আর সহ্য করব না। অর্থাৎ সে খুব সাম্প্রদায়িক মনোভাবাপন্ন মোদাব্বে, এবং সে বলছে যে এই তুলসী গাছটাকে উপড়ে ফেলতে হবে। আমরা যেহেতু এখানে এই বাড়িটায় এসেছি, সেই জন্য কোন রকম হিন্দুদের ছোঁয়া বা হিন্দুদের কোনো চিহ্ন আমরা এখানে রাখবো না। আমরা জানি যে তুলসী গাছ হচ্ছে হিন্দু ধর্মের প্রতীক, অর্থাৎ মানে প্রত্যেকটা হিন্দু গৃহেই সাধারণত তুলসী গাছ থাকে, এবং সেই কোন রকম চিহ্নই এখানে রাখবো না। মানে তখন ইংরেজরা হিন্দু মুসলমানের মধ্যে বিরোধটা এমনই তীব্র করে তুলেছিল যে কোনো মুসলমান হিন্দুদের বা হিন্দুরা মুসলমানদের সহ্য করতে পারছিল না। যেটা তোমরা আদব গল্পের মধ্যেও দেখেছো যে হিন্দু মুসলমান উভয়কে দেখে ভয় পাচ্ছে। এখানেও ঠিক তেমনি ওদের মানে হিন্দুদের সামান্য একটা মানে চিহ্ন তুলসী গাছ, সেটাও মোদাব্বে সহ্য করতে পারছে না। তো বলছে উপড়ে ফেলবো। একটু হতাশ হয়ে তারা তুলসী গাছটার দিকে তাকায়। গাছটি কেমন যেন মরে আছে। গায়ে সবুজ রঙের পাতায় খয়েরি রং ধরেছে, নিচে আগাছাও গজিয়েছে, হয়তো বহুদিন তাতে পানি পড়েনি। কি দেখছো? মোদাব্বের হুঙ্কার দিয়ে ওঠে। বলছি না উবড়ে ফেলো। অর্থাৎ দেখছে যে তুলসী গাছটাকে সকলেই একটু অবাক হয়ে হতাশ হয়ে দেখছে যে অনেকদিন জল পড়েনি, তার জন্য তুলসী গাছটা একটুখানি মানে তুলসী গাছটা মৃতপ্রায় হয়ে গেছে, এবং সবুজ রঙের পাতায় খয়েরি রং গজিয়েছে, নিচে অনেক আগাছা জন্মেছে। এরা কেমন স্তব্ধ হয়ে থাকে। আকস্মিক এই আবিষ্কারে তারা যেন কিছুটা হতভম্ব হয়ে। তখন আমরা দেখতে পাচ্ছি মোদাব্বের হুঙ্কার দিয়ে বলছে যে কি দেখছো, উবড়ে দাও তুলসী গাছটাকে। কিন্তু অন্যান্যরা কিরকম হয়ে রয়েছে না, অন্যান্যরা একটু আকস্মিক ভাবে এই তুলসী গাছটা দেখে যেন একটু হতভম্ব হয়ে গেছে। তারা যে বাড়িতে এত শূন্য মনে হয়েছিল, ছাদে যাওয়ার সিঁড়ির দেয়ালে কাঁচা হাতে লেখা কটার নাম থাকা সত্ত্বেও সেই বাড়িটা এমন বেওয়ারিশ ঠেকেছিল, সে বাড়ির চেহারা যেন হঠাৎ বদলে গেছে। আচমকা ধরা পড়ে গিয়ে শুষ্ক প্রায় মৃতপ্রায় নগণ্য তুলসী গাছটি হঠাৎ সে বাড়ির অন্দরের কথা প্রকাশ করেছে যেন। তাহলে এখানে আমরা দেখছি যে এই বাড়িটা সেই সমস্ত মানুষের কাছে বেওয়ারিশ বলেই মনে হয়েছিল, যার জন্য তারা সেখানে আশ্রয় নিয়েছিল। কিন্তু হঠাৎ একটা মৃতপ্রায় তুলসী গাছ দেখে তখন তারা বুঝতে পারলো যে এটা একটা হিন্দুর বাড়ি, এবং দেয়ালে ছাদে যাওয়ার দেওয়ালে তারা কিছু মানে নাম দেখেছিল, কিন্তু তারা সেটা অতটা গুরুত্ব দেয়নি। এখন দেখলো যে এখানে মানে তুলসী গাছ রয়েছে, এবং তুলসী গাছটা যেন হিন্দুত্বের প্রতিনিধিত্ব করছে। অর্থাৎ তুলসী গাছটাকে তারা একটা হিংসার চোখে দেখছে, এবং যার জন্য বলছে যে তুলসী গাছটা যেন এই বাড়ির অন্দরের কথা এতদিনে প্রকাশ করে ফেলেছে। এবং অন্দরের কথা মানে তারা যে এখানে যারা বাস করতো তারা যে হিন্দুই ছিল, সেই কথাটাই যেন অন্দরের কথা, আর ভেতরের গোপন একটা কথা, সেটা তুলসী গাছ এতদিনে তাদের কাছে প্রকাশ করেছে। এদের অহেতুক স্তব্ধতা লক্ষ্য করে মোদাব্বের আবার হুঙ্কার ছাড়ে। ভাবছো কি এত? উপড়ে ফেলো বলছি। তো ওদের উপড়ে ফেলতে বলছে। কেউ নড়ে না। হিন্দু রীতিনীতি তাদের তেমন ভালো করে জানা নেই। তবু কোথাও শুনেছে যে হিন্দু বাড়িতে প্রতিদিনান্তে গৃহকর্ত্রী তুলসী গাছের তলে সন্ধ্যা প্রদীপ জ্বালায়, গলায় আঁচল দিয়ে প্রণাম করে।
আজ যে তুলসী গাছের তলে ঘাস গজি উঠেছে সে পরিত্যক্ত তুলসী গাছের তলেও প্রতি সন্ধ্যায় কেউ প্রদীপ দিত। আকাশে যখন সন্ধ্যা তারা বলিষ্ঠ একাকিত্বে উজ্জ্বল হয়ে উঠত তখন ঘনায়মান ছায়ার মধ্যে আনত সিঁদুরের নীরব রক্তাক্ত স্পর্শে একটি শান্ত শীতল প্রদীপ জ্বলে উঠত প্রতিদিন। ঘরে দুর্দিনের ঝড় এসেছে, হয়তো কারো জীবন প্রদীপ নিভে গেছে, আবার হাসি আনন্দের ফোয়ারাও ছুটেছে সুখ সময়, কিন্তু এই প্রদীপ দেওয়া অনুষ্ঠান একদিনের জন্য বন্ধ হয় নাই। হ্যাঁ, তাহলে হিন্দু রীতিনীতি কি সেটা তারা ঠিক মতো জানতো না, কিন্তু তারা এটা জানে যে গৃহকর্ত্রী প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় যখন দিনের শেষ হয়, সন্ধ্যা আকাশের মানে যখন তারারা ফুটে ওঠে সন্ধ্যাবেলায়, তখন কিন্তু গৃহকর্ত্রী এসে সন্ধ্যা প্রদীপ দেয় এবং তুলসী গাছটাকে ভগবান রূপে পূজা করে এবং গৃহের মঙ্গল কামনা করে এইভাবে। আচ্ছা, এইখানেই যখন ঘরে হয়তো কোনো সুখ দুঃখ যে কোনো দুর্দিন এসেছে, কারো হয়তো জীবন প্রদীপ নিভে গেছে, অর্থাৎ কেউ হয়তো বাড়িতে মারা গেছে, আবার কখনো সুখ দুঃখ হাসি আনন্দ সৃষ্টি হয়েছে, কিন্তু একদিনের জন্য কিন্তু এই সন্ধ্যা প্রদীপ দেওয়ার অনুষ্ঠানটা কিন্তু বন্ধ হয়ে যায়নি। যে অর্থাৎ মানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রদীপ হচ্ছে, এই তুলসী গাছটা হচ্ছে তাদের সমস্ত সুখ দুঃখের সাক্ষী। যে গৃহকর্ত্রী বছরের পর বছর এই তুলসী গাছের তলে প্রদীপ দিয়েছে সে আজ কোথায়? মতিন একসময় রেলওয়েতে কাজ করত। অকারণে তার চোখের সামনে বিভিন্ন রেলওয়ে পট্টির ছবি ভেসে ওঠে। মানে সে, আমরা জানি মতিন একটু কল্পনা প্রবণ, এবং যার জন্য সে একসময় রেলওয়েতে কাজ করতো এবং সে তখন সেই রেলওয়ে পট্টির কথা, অর্থাৎ রেলের দুপাশে যে সমস্ত মানুষেরা বাস করত তাদের কথাই মনে আসে। ভাবে হয়তো আসানসোল, বৈদ্যবাটি, লিলুয়া বা হাওড়ার রেলওয়ে পট্টিতে সে মহিলা কোনো আত্মীয়র ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে, অর্থাৎ তারা বাংলাদেশ থেকে হিন্দুরা পশ্চিমবঙ্গে চলে গেছে এবং সেই সব জায়গায় গিয়ে কোনো মানে আত্মীয়র বাড়িতে তারা আশ্রয় নিয়েছে। বিশাল ইয়ার্ডের পাশে রোদে শুকোতে থাকা লাল পাড়ের একটি মসৃণ কালো শাড়ি সে যেন দেখতে পায়। ওই যে রেলের পাশে যে শাড়ি জামা শুকোচ্ছে সেরকম একটা মসৃণ লাল পাড়ের মসৃণ কালো শাড়ি সে মানে কল্পনা করে, সে যেন দেখতে পায়। হয়তো সেই শাড়িটি গৃহকর্ত্রীরই, এইবারের গৃহকর্ত্রীরই শাড়ি হয়তো সেটা। কেমন বিষণ্ণ ভাবে সেই শাড়িটি দোলে স্বল্প হাওয়ায়, অথবা মহিলাটি কোনো চলতি ট্রেনের জানলার পাশে যেন বসে, তার দৃষ্টি বাইরের দিকে, সে দৃষ্টি খোঁজে কিছু দূরে দিগন্তের ওপারে। হয়তো তার যাত্রা এখনো শেষ হয় নাই, কিন্তু যেখানেই সে থাকুক এবং তার যাত্রা এখনো শেষ হয়েছে কি হয় নাই, আকাশে যখন দিনান্তের ছায়া ঘনিয়ে ওঠে তখন প্রতিদিন এ তুলসী তলার কথা মনে হয় বলে তার চোখ হয়তো ছলছল করে ওঠে। তাহলে এখানে মতিন যেহেতু কল্পনা প্রবণ, সে ওই গৃহকর্ত্রীকে মনে মনে কল্পনা করছে। সে ভাবছে যে ওই রেলের পাশে কোনো আত্মীয়র, রেল স্টেশনের পাশে কোনো আত্মীয়র বাড়িতে, রেল লাইনের পাশে সে আশ্রয় নিয়েছে, অথবা সে হয়তো মানে ট্রেনে করে কোথাও যাচ্ছে এবং যেতে যেতে সে তার যাত্রা হয়তো এখনো শেষ হয়নি, কিন্তু যেখানেই থাকুক না কেন যখন আকাশে সন্ধে হচ্ছে, যখন দিনের শেষ হচ্ছে, তখন তার ওই বাড়িটার কথা মনে পড়ছে গৃহকর্ত্রীর, এবং তার চোখ তখন ছলছল করে উঠছে এই তুলসী গাছটার কথা ভেবে। হ্যাঁ, তার এই তুলসী তলার কথা ভেবে। তারও একসময় একটা বাড়ি ছিল, সেই বাড়িটা তারা ফেলে চলে এসেছে, এই সমস্ত ভেবে তার মনটা মানে খারাপ হচ্ছে এবং তার চোখ ছলছল করছে। এটাই মতিন ভাবছে। গতকাল থেকে ইউনুসের সর্দি সর্দি ভাব। সে বলে, থাক না ওটা, আমরা তো তা পূজা করতে যাচ্ছি না, বরঞ্চ ঘরে তুলসী গাছ থাকা ভালো। সর্দি কফে তার পাতার রস বড়ই উপকারী। তা ইউনুসের একটু সর্দি সর্দি ভাব, সেই জন্য সে বলছে যে তুলসী গাছ তো মানুষের স্বাস্থ্যের পক্ষে উপকারী,
সর্দি কাশি এই সমস্ত ভালো হয়ে যায়, তাহলে ওটা থাক না, আমরা তো আর ওই তুলসী গাছকে পুজো করতে যাচ্ছি না, তাহলে অসুবিধা কিসে। মোদাব্বের অন্যদের দিকে তাকায়, সবাই বলে মনে হয় সবারই যেন তাই মত, গাছটি উপড়ানোর জন্য কারো হাত এগিয়ে আসে না। ওদের মধ্যে এনায়েত একটু মৌলবী ধরনের মানুষ, মৌলবী বলতে ইসলাম ধর্ম সম্প্রদায়ের পূজারীদের মৌলবী বলে, এনায়েত হচ্ছে ওই রকমই পূজারী সম্প্রদায়ের মানুষ। মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজও করে। 5 ওয়াক্ত মানে হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীরা অর্থাৎ মুসলিমরা তারা 5 বার নামাজ পড়ে, সেই রকম ভাবে ও 5 বার এনায়েত নামাজ পড়ে। সকালে নিয়মিত ভাবে কোরআন তালাওয়াতও করে, সেই পর্যন্ত চুপ। প্রতি সন্ধ্যায় গৃহকর্ত্রীর সজল চোখের দৃষ্টি তার মনেও জাগে কি, তাহলে সেও তো অত গোড়া মুসলিম, কিন্তু তা হলেও কিন্তু এই তুলসী গাছটাকে ছিঁড়ে দেওয়ার কথা, উপড়ে দেওয়ার কথা সে বলছে না। অর্থাৎ তারও মনে কি সেই গৃহকর্ত্রীর চোখের কথাই ভেসে উঠছে, সজল চোখের কথা, সজল বলতে তার জল পূর্ণ যে চোখের কথা, সেটাই কি মনে আসছে। অক্ষত দেহে তুলসী গাছটি বিরাজ করতে থাকে, কেউই আজ সেই তুলসী গাছটা উপড়ে ফেললো না, সুতরাং অক্ষত দেহে তুলসী গাছটা রয়ে গেল। তবে এদের হাত থেকে সেটি রেহাই পেলেও এরা যে তার সম্বন্ধে পর মুহূর্তে অসচেতনতায় নিমজ্জিত হয় তা নয়, বরঞ্চ কেমন একটা দুর্বলতার ভাব, কর্তব্যের সম্মুখে পিছপা হলে যেমন একটা অস্বচ্ছন্দতা আসে, তেমন একটা অস্বচ্ছন্দতা তাদের মনে জেগে থাকে। তারই ফলে সেদিন সান্ধ্য আড্ডায় তর্ক ওঠে। তারা বাক বিতণ্ডার স্রোতে মনের সে দুর্বলতা, অস্বচ্ছন্দতা ভাসিয়ে দিতে চায় যেন। আজ অন্য দিনের মতো রাষ্ট্রনৈতিক অর্থনৈতিক আলোচনার বদলে সাম্প্রদায়িকতাই তাদের প্রধান বিষয়বস্তু হয়ে ওঠে। অর্থাৎ আমাদের কোনো একটা কাজ করা উচিত বা কোনো একটা কর্তব্য আমাদের জানা আছে যে এই কাজটা আমাদের করা উচিত, কিন্তু আমরা সেটা করলাম না, তখন মনের মধ্যে একটা অস্বস্তি হতে থাকে, একটা অস্বাচ্ছন্দ্য ভাব হতে থাকে। এখানে তাদের মনেও, এই যে কাদের বা অন্যান্যদের মনেও সেই রকমই একটা অস্বস্তি জেগে উঠতে লাগলো, এবং সেই জন্য তারা অন্য দিনের মতো আর রাষ্ট্রনৈতিক অর্থনৈতিক এই সমস্ত ব্যাপারে আলোচনা না করে সাম্প্রদায়িকতা নিয়ে এবার আলোচনা করতে বসলো। ওরাই তো সবকিছুর মূলে, মোদাব্বের বলে। উলঙ্গ বাল্বের আলোয় তার সযত্নে মেছোয়াক করা দাঁত ঝকঝক করে। তাদের নিচতা, হীনতা, গোড়ামির জন্যই তো দেশটা ভাগ হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি মোদাব্বের কিন্তু হিন্দুদের দোষারোপ করছে, এবং সবকিছুর জন্য হিন্দুরাই মানে সবকিছু দোষের মূলে সেটা বলছে। উলঙ্গ বাল্ব বলতে কোন বাল্বের মধ্যে, বাল্বটা এমনি জ্বলছে, বাল্বের কোনো শেড কিছু নেই আর কি, তা সেই বাল্বের আলোতে তার মেছোয়াক করা মানে খুব সুন্দর করে দাঁত মাজা, যে চকচক করছে দাঁতগুলো, সেই দাঁত ঝকঝক করছে, তা সেইখানে সেই সযত্নের দাঁতগুলো বার করে সে বলল যে সবকিছু নিচতা, হীনতা, গোড়ামির জন্য তাদের দেশটা এইভাবে ভাগ হয়ে গেছে। কথাটা নতুন নয়, তবু আজ সেই উক্তিতে নতুন একটা ঝাঁজ। এরকম কথা ওরা আগেও বলেছে, কিন্তু এর মধ্যে একটা নতুন যেন একটা ঝাঁজ রয়েছে। তার সমর্থনে এবার হিন্দুদের অবিচার অত্যাচারের অশেষ দৃষ্টান্ত পেশ করা হয়। মানে তারা তখন এখন হিন্দুরা কিভাবে অবিচার অত্যাচার অন্যায় কাজ করেছে সেই সম্পর্কে তারা কি করলো না, তারা একটা উদাহরণ দিল। তারা নানা রকম দৃষ্টান্ত দেখাতে লাগলো। অল্প সময়ের মধ্যে এদের রক্ত গরম হয়ে ওঠে, শ্বাস প্রশ্বাস সংকীর্ণ হয়ে ওঠে। তা অন্যরাও তখন সেই দলে যোগদান করলো, তাদেরও রক্ত যেন গরম হয়ে উঠলো। দলের মধ্যে বামপন্থী বলে স্বীকৃত মুকসুদ প্রতিবাদ করে, বলে বড় বাড়াবাড়ি হচ্ছে নাকি। তাহলে বামপন্থী হচ্ছে এমন একটা দল, সেই দলের ছিল হচ্ছে মুকসুদ, এবং সে বলল যে তোমাদের এই কাজটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি। মোদাব্বের ঝকঝকে দাঁত ঝিলিক দিয়ে উঠল। বাড়াবাড়ি মানে বামপন্থী মুকসুদ আজ একা, তাই হয়তো তার বিশ্বাসের কাঁটা নড়ে, সংশয় দুলে দুলে কাঁটাটি ডান দিকে হেলে থেমে যায়। অর্থাৎ মুকসুদের সমর্থনে এখানে কেউই নেই, সে হয়ে গেছে একা, যার জন্য তার মানে সমর্থনে যেহেতু কেউ নেই, সেই জন্য সেই বিষয়টা নিয়ে
সে বেশিক্ষণ আর তর্ক চালাতে পারল না। কয়েকদিন পরে রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তুলসী গাছটা মোদাব্বেরের নজরে পড়ে। সে একটু বিস্মিত না হয়ে পারে না। তার তলে যে আগাছা জন্মেছিল সে আগাছা অদৃশ্য হয়ে গেছে। শুধু তাই নয়, যে গাঢ় সবুজ পাতাগুলি পানির অভাবে শুকিয়ে খয়েরি রং ধরেছিল সে পাতাগুলি কেমন সতেজ হয়ে উঠেছে। সন্দেহ থাকে না যে তুলসী গাছটির যত্ন নিচ্ছে কেউ, খোলাখুলি ভাবে না হলেও লুকিয়ে লুকিয়ে তার গোড়ায় কেউ পানি দিচ্ছে। তাহলে এ থেকে বুঝতে পারি যে প্রত্যেকটি মানুষই কিন্তু সাম্প্রদায়িক মনোভাবাপন্ন নয়। যেটা মোদাব্বের হয়তো হিন্দুদের ঘৃণা করে, সে তাদের নীচতা ঘৃণতা ইত্যাদি নিয়ে বারবার কথা বলছে, কিন্তু সকলের মনোভাব কিন্তু সেরকম নয়। যার জন্য তুলসী গাছটাকে দেখে মোদাব্বের একদিন অবাক হয়ে গেল এবং দেখলো যে সেই তুলসী গাছটা যেন আবার সেই সবুজ হয়ে উঠেছে এবং তার যে আগাছা নিচে যে আগাছা জন্মেছিল সেগুলোকে যেন লুকিয়ে লুকিয়ে পরিষ্কার করে দিয়েছে এবং গাছটাও সেই খয়েরি বর্ণ ছেড়ে আবার সবুজ বর্ণ ধারণ করেছে, অর্থাৎ লুকিয়ে লুকিয়ে সেখানে কেউ জল দিচ্ছে। মোদাব্বেরের হাতে তখন একটি কঞ্চি, সেটি সাঁ করে কচু কাটার কায়দায় সে তুলসী গাছের ওপর দিয়ে চালিয়ে দেয়, কিন্তু ওপর দিয়ে তুলসী গাছটি অক্ষত দেহেই থাকে। মোদাব্বেরের হাতে একটা কঞ্চি ছিল, সেটা সে তুলসী গাছের ওপর দিয়ে চালিয়ে দিল, কিন্তু তুলসী গাছটার কোনো ক্ষতি হয়নি, সেটা অক্ষত অবস্থায় রইল। অবশ্য তুলসী গাছের কথা কেউ উল্লেখ করে না। ইউনুসের সর্দি সর্দি ভাবটা পরদিন কেটে গিয়েছিল। তুলসী পাতার রসের প্রয়োজন হয় নাই তারা ভেবেছিল ম্যাকলিওড স্ট্রিট খানসামা লেন ব্লকম্যানের জীবন সত্যি পেছনে ফেলে এসে প্রচুর আলো হাওয়ার মধ্যে নতুন জীবন শুরু করবে। তারা ভেবেছিল যে ওই অন্ধকার ঘিঞ্জি স্যাঁতস্যাঁতে পরিবেশ তারা ছেড়ে এসে এবার প্রচুর আলো হাওয়া পূর্ণ এই জীবনই তারা উপভোগ করবে। এইভাবেই তারা নতুন জীবনটা কাটাবে। একটা নতুন জীবন শুরু হতে চলেছে, তাদের মধ্যে প্রাণ সঞ্চয় হতে শুরু করেছিল। কিন্তু তাদের বিশ্বাস ভেঙে গেল। তাদের ভুল ভাঙতে দেরি হয় না, তবে শুধু ততদিনই দেরি হয় যতদিন দরকার সে বিশ্বাস দৃঢ় পরিণত হবার জন্য। অর্থাৎ তাদের মনে যে বিশ্বাসটা জন্মেছিল যে আমরা আবার একটা নতুন প্রাণ পেয়েছি, নতুন আমরা একটা জীবন পেয়েছি, সেই বিশ্বাসটা যতদিন তাদের মধ্যে দৃঢ় হতে সময় লাগলো ততদিনই দেরি হলো। যেই ওই বিশ্বাসটা তাদের মধ্যে পাকাপাকি ভাবে হয়ে গেল যে হ্যাঁ এই বাড়িটা এবার আমাদের দখলে, এই বাড়িতে আমরাই এখন থাকবো, সেই বিশ্বাসটা যেই ওদের মধ্যে দৃঢ় হয়ে গেল তখনই বিশ্বাসটা ভেঙে গেল। ততদিনই দেরি হয়েছিল যতদিন বিশ্বাসটা দৃঢ় হতে সময় লেগেছিল। ফলে আচম্বিত আঘাতটা প্রথমে নিদারুণই মনে হয়। হঠাৎ যে এই পরিবর্তন এলো, হঠাৎ যে তাদের মনের মধ্যে আঘাত এলো, সেটা তাদের কাছে নিদারুণ আঘাত ছিল। খুবই তাদের কাছে তাদের হৃদয় বিদারক একটা আঘাত ছিল। সেদিন তারা অফিস থেকে সরাসরি বাড়ি ফিরে সকালের পরিকল্পনা মোতাবেক খিচুড়ি রান্নার আয়োজন শুরু করেছে। এমন সময় বাইরের সিঁড়িতে ভারী জুতার মচমচ আওয়াজ শোনা যায়। বাইরে একবার উঁকি দিয়ে মোতাব্বের ক্ষিপ্রপদে ভেতরে আসে। তার সকালে পরিকল্পনা করেছিল যে মোতাবেক খিচুড়ি রান্না করবে। সে যখন খিচুড়ি রান্নার আয়োজন করছে তখন জুতো সিঁড়িতে মচমচ করে আওয়াজ পেল। সেটা সে দেখে এলো, দেখে ভেতরের ঘরে এসে জানালো যে পুলিশ এসেছে। পুলিশ এসেছে আবার? সে ফিস ফিস করে বলে, পুলিশ আবার কেন? পুলিশ ইউনুস ভাবে হয়তো রাস্তা থেকে ছেঁচড়া চোর পালিয়ে এসে বাড়িতে ঢুকেছে এবং তারই সন্ধানে পুলিশের আগমন হয়েছে। কথাটা মনে হতেই নিজের কাছেই তা খরগোশের গল্পের মতো ঠেকে। অর্থাৎ সে ভাবলো যে হয়তো কোনো ছেঁচড়া চোর বাড়ির মধ্যে ঢুকে পড়েছে, তাই পুলিশ এসেছে। কিন্তু সেটা ভাবতেই ইউনুসের কথাটা নিজের কাছে মনে হলো যে খরগোশের গল্পের মতনই মনে হলো। শিকারীর সামনে আর পালাবার পথ না পেয়ে হঠাৎ চোখ বুজে বসে পড়ে খরগোশ। ভাবে কেউ তাকে আর দেখতে পাচ্ছে না। আসলে তারাই কি চোর নয়? সব জেনেও তারাই কি সত্য ঘটনাটা স্বীকার না করে এ বাড়িতে একটি অবিশ্বাস্য মনোরম জীবন সৃষ্টি করেছে নিজেদের জন্য? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার এই গল্পটা অনেকটা খরগোশের গল্পের মতো মনে হচ্ছে। ও ভাবছে যে বাড়িতে হয়তো কোনো চোর ঢুকেছে তাই পুলিশ এসেছে, কিন্তু এটা তো একেবারে অবিশ্বাস্য কথা। অর্থাৎ
যে খরগোশটা ইয়ের ভয়ে, শিকারীর ভয়ে পালিয়ে এসেছে কিন্তু পালাবার কোনো পথ পাচ্ছে না, তখন নিজেই চোখ বন্ধ করে বসে রয়েছে আর ভাবছে যে শিকারী আমাকে দেখতে পাচ্ছে না। এরাও তো সেরকমই, তারা তো চোরের থেকে কিছু ঊর্ধ্বে নয়, তারাও নিজেরাই ওই রকম ভাবে ডাকাতের মতো অন্যের বাড়ি দখল করে বসে আছে, তারাও তো এক ধরনের চোরই। সে আবার ভাবছে যে বাড়িতে হয়তো চোর এসেছে, তাই জন্য পুলিশের আগমন ঘটেছে। সেই জন্য সব জেনেও তারা কি সত্যি কথাটা স্বীকার না করে বাড়িতে একটি অবিশ্বাস্য মনোরম জীবন সৃষ্টি করেছে নিজেদের জন্য। তাহলে যে সত্যি কথা যে তারাও এক ধরনের চোর, সেটাকে তারা স্বীকার না করে তারা অন্যায়ভাবে বাড়িতে রয়েছে, সেটাও তারা স্বীকার করেনি, দিয়ে খুব মনোরম ভাবে এই বাড়িতে রয়েছে। কারণ তাদের মধ্যে কোনো পাপ বোধই জাগছে না। পুলিশ দলের নেতা সাবেকি আমলের মানুষ, হ্যাট বগলে চেপে তখন সে দাগ পড়া কপাল থেকে ঘাম মুছছে, কেবল একটা নিরীহ ভাব। তার পশ্চাতে বন্দুকধারী কনস্টেবল দুটিরও মস্ত গোঁফ থাকা সত্ত্বেও নিরীহ মনে হয়। তাদের দৃষ্টি ওপরের দিকে, তারা যেন কড়িকাঠ গোনে। ওপরে ঝিলিমিলির খোপে একজোড়া কবুতর বাসা বেঁধেছে, হয়তো সেই কবুতর দুটিকেই দেখেছে। হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষেরও দৃষ্টি পড়ে পশু পক্ষীর দিকে। অর্থাৎ যে পুলিশ এসেছে সেই পুলিশ দলের নেতা যে সে একটু নিরীহ গোছের মানুষ, তার একটা মানে সাবেকি আমলের মানুষ, তার একটা নিরীহ ভাব, সে শুধু কর্তব্য করতেই এসেছে। হ্যাঁ, তাই জন্য হ্যাট বগলে চেপে সে কপালের ঘাম মুছছে। তার পেছনে দুজন কনস্টেবল রয়েছে, তাদেরও একটা নিরীহ ভাব রয়েছে। তাদের দৃষ্টি ওপরের দিকে, ওপরে কড়িকাঠ তারা গোনে। কড়িকাঠ মানে প্রাচীন বাড়িতে যে মানে চালের ওপরে বা যে সিলিং, সেই সিলিং এ কাঠের কাঠ থাকতো, সেই লম্বা লম্বা কাঠগুলোকে কড়িকাঠ বলতো। সেই কড়িকাঠগুলো দিকে দেখে কড়িকাঠ গুনছে যে ঘরে যেন কটা কড়িকাঠ রয়েছে। আর ওপরে ঝিলিমিলির খোপে একজোড়া কবুতর বাস বেঁধেছে। ঝিলিমিলি মানে কাঠের যে জানলা, সেগুলো আগেকার দিনে খড়খড়ি বলা হতো, সেটাই হলো ঝিলিমিলি। এবং সেখানে কিছু পায়রা বাস করছে এবং হয়তো সে কবুতর দুটিকেই ওই কনস্টেবল গুলো দেখছে। তার কারণ তাদের হাতে তো বন্দুক রয়েছে, আর বন্দুক থাকলে পশু পাখির দিকেই মানুষের নজর যায়। সবিনয়ে মতিন প্রশ্ন করে, কাকে দরকার? আপনাদের সবাইকে। পুলিশের নেতা একটু ক্ষণক্ষণে গলায় ঝট করে উত্তর দেয়, আপনারা বেআইনি ভাবে এই বাড়িটা কবজা করেছেন। তা বলছে আপনাদেরই দরকার, কারণ আপনারা বেআইনি ভাবে এই বাড়িতে রয়েছেন। কথাটা না মেনে উপায় নাই। ওরা প্রতিবাদ না করে সরল চোখে সামান্য কৌতূহল জাগিয়ে পুলিশদের নেতার দিকে চেয়ে থাকে। মানে এটা তো একটা চরম সত্যি কথা, সেজন্য না মেনে কোনো উপায় নেই। 24 ঘন্টার মধ্যে বাড়ি ছাড়তে হবে সরকারের হুকুম। এরা নীরবে মুখ চাওয়াচাই করে। অবশেষে মোদাব্বের গলা সাফ করে প্রশ্ন করে, কেন বাড়িওয়ালা নালিশ করেছে নাকি? অ্যাকাউন্টস অফিসের মোটা বদরুদ্দিন গলা বাড়িয়ে কনস্টেবল দুটোর পেছনে একবার তাকিয়ে দেখে বাড়িওয়ালার সন্ধানে সেখানে কেউ নেই। তবে রাস্তায় কিছু লোক জড়ো হয়েছে। অন্যের অপমান দেখার নেশা বড় নেশা। অর্থাৎ ওরা ভেবেছিল যে বাড়িওয়ালা যে তাদের নামে হয়তো নালিশ করেছে, কিন্তু বদরুদ্দিন দেখলো যে কনস্টেবলদের পেছনে কেউই নেই। অর্থাৎ বাড়িওয়ালা নালিশ করেনি, শুধু পেছনে কয়েকজন মানে পাড়ার লোক জড়ো হয়েছে, দেখছে যে ওখানে কি ঘটনা ঘটছে। হ্যাঁ, অন্যের যে অশান্তি দেখার জন্য যে প্রত্যেকটা মানুষের একটা কৌতূহল থাকে, পাড়া প্রতিবেশীদের অনেকের কৌতূহল থাকে যে অন্যের বাড়িতে কি রয়েছে, কি ঘটনা ঘটছে, কেন অশান্তি হচ্ছে, কেন পুলিশ এসেছে, এই সমস্ত দেখবার জন্য লোক জড়ো হয়েছে। কোথায় বাড়িওয়ালা? না হেসেই গলায় হাসি তোলে পুলিশ দলের নেতা। এদের একজনও হেসে ওঠে। একটা আশার সঞ্চার হয় যেন। না, তখন একটা মনে আশা জাগে যে বাড়িওয়ালা আর কোথায়, বাড়িওয়ালা যখন নেই তখন আর কোনো চিন্তা নেই। তবে গভর্নমেন্ট বাড়িটা রিকুইজিশন নিয়ে করেছে। রিকুইজিশন মানে হচ্ছে কোনো বাড়ি বা কোনো জমি যদি ফাঁকা অবস্থায় পড়ে থাকে, ফাঁকা থাকে বাড়ি, তাহলে
বাড়ির মালিক যদি সেখানে না থাকে তাহলে সরকার সেই জমি বা বাড়ি রিকুইজিশন করে, অর্থাৎ সেটা সরকার গ্রহণ করে নেয়, অধিগ্রহণ করে বা দখল করে। এবার আর হাসি জাগে না, বস্তুত অনেকক্ষণ যেন কারো মুখে কোনো কথাই সরে না। এরপর মকসুদ গলা বাড়ায়, আমরা কি গভর্নমেন্টের লোক নই? তা বলছে যে আমরাও তো সরকারেরই লোক, মানে আমরা কি এদেশের নাগরিক নই? তা আমাদের দেখা কি সরকারের কর্তব্য নয়? এবার কনস্টেবল দুটির দৃষ্টিও কবুতর কড়িকাঠ ছেড়ে মকসুদের প্রতি নিক্ষিপ্ত হয়। এদের দৃষ্টিতে সামান্য বিস্ময়ের ভাব, মানুষের নির্বুদ্ধিতার এখনো তারা চমকিত হয়। অর্থাৎ তারা ওই কনস্টেবল গুলো কড়িকাঠ দেখছিল, কবুতর দেখছিল, এবার তারা মকসুদের কথা শুনে বিস্মিত হয়ে গেল, ভাবলো মানুষ এত নির্বোধ হয়, এত বোকাও হয়, এইরকম ভাব আর কি তাদের মধ্যে। কারণ সরকার কিন্তু কখনোই সাধারণ মানুষের কথা ভাবে না, সেই জন্য ও যে বলছে যে আমরা কি সরকারের লোক নই, আমাদের দেখা কি সরকারের কর্তব্য নয়, সেটা শুনে ওরা ভাবছে যে এরা কি নির্বোধ। হ্যাঁ, তারপর প্রকাণ্ড সে বাড়িতে অপর্যাপ্ত আলো বাতাস থাকলেও একটা গভীর ছায়া নেমে আসে। এই বাড়িতে তো অনেক আলো হাওয়া বাতাস রয়েছে, কিন্তু সকলের মনে একটা অন্ধকার নেমে আসে। সে অন্ধকার বাড়িতে অন্ধকার না, সেটা তাদের মনের মধ্যে একটা অন্ধকার ছায়া নেমে আসে, একটা আতঙ্ক, একটা দুশ্চিন্তা তাদের মধ্যে আসে আর কি। প্রথমে অবশ্য তাদের মাথায় খুন চড়ে, নানা রকম বিদ্রোহী ঘোষণা শোনা যায়। তারা যাবে না কোথাও, ঘরের খুঁটি ধরে পড়ে থাকবে, যাবে তো লাশ হয়ে যাবে, তবে মাথা শীতল হতে দেরি হয় না। তখন গভীর ছায়া নেমে আসে সর্বত্র। কোথায় যাবে তারা? হ্যাঁ, প্রথমে তারা খুব বিদ্রোহী হয়ে উঠেছিল, বলেছে না খুঁটি ধরে পড়ে থাকবো, তবু এই বাড়ি ছেড়ে যাবো না, বেরোবো তো লাশ হয়ে বেরোবো, প্রাণ থাকতে এই বাড়ি ছেড়ে বেরোবো না ইত্যাদি। কিন্তু আস্তে আস্তে মাথা ঠান্ডা করে ভাবলো যে হ্যাঁ, এই বাড়িটা তো তাদের বাড়ি নয়, আর সরকার থেকে যখন রিকুইজিশন নিয়েছে বাড়িটা, তখন সেখানে বসবাস করার কোনো অধিকারই তাদের নেই, সুতরাং শেষ পর্যন্ত এই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। তখন একটা দুশ্চিন্তার ছায়া তাদের মধ্যে নেমে এলো যে তাহলে আমরা কোথায় যাব, এই এত বড় শহরে কোথায় আমরা বাসা খুঁজতে যাব। পরদিন মোদাব্বের যখন এসে বলে তাদের মেয়াদ 24 ঘন্টা থেকে 7 দিন হয়েছে, তখন তারা একটি গভীর স্বস্তির নিঃশ্বাস ছাড়লেও সে ঘন ছায়াটা নিবিড় হয়েই থাকে। তাদের মনে যে দুশ্চিন্তার ছায়া, সেটা কিন্তু ঘন হয়েই থাকে। যদিও মোদাব্বের এসে বলে যে আমাদের 24 ঘন্টার মধ্যে বাড়িটা ছাড়তে হবে না, আমাদের 7 দিন সময় দেওয়া হয়েছে সরকার থেকে, কিন্তু তা হলেও মানুষের মনে দুশ্চিন্তা থেকেই যায়। এবার মোদাব্বের পুলিশ সাব ইন্সপেক্টরের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার আত্মীয়তার কথা বলে না, তবু না বলা কথাটা সবাই মেনে নেয়। প্রথমে সে আগে বলেছিল যে আমার সাব ইন্সপেক্টরের স্ত্রীর সঙ্গে চেনা জানা আছে, সেই জন্যই পুলিশ আমাদের এই থাকাটা মেনে নিয়েছে, কিন্তু এবারে সে আর মুখ খুলল না। কিন্তু সকলে বুঝতেই পারলো কথাটা। তারপরে 10ম দিনে তারা সদল বলে বাড়ি ত্যাগ করে চলে গেল। যেমনই ঝড়ের মতো এসেছিল তেমনি ঝড়ের মতো উধাও হয়ে গেল। শূন্য বাড়িতে তাদের সাময়িক বসবাসের চিহ্ন স্বরূপ এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে খবরের কাগজের ছেঁড়া পাতা, কাপড় ঝোলানোর একটা পুরনো দড়ি, বিড়ি সিগারেটের টুকরো, একটা ছেঁড়া জুতোর গোড়ালি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেরকম হঠাৎ করে তারা সদল বলে এসে সেই বাড়ির তালা ভেঙে সেই বাড়িতে এসে প্রবেশ করেছিল, সে বাড়িতে বসবাস শুরু করেছিল, সেরকম হঠাৎ করে 10 নম্বর দিনে তারা সেই বাড়ি ছেড়ে সদল বলে চলে গেল। এবং তারা যে ছিল তার চিহ্ন স্বরূপ কিছু ছেঁড়া কাগজের পাতা, কাপড় ঝোলাবার পুরনো দড়ি, বিড়ি সিগারেটের টুকরো, ছেঁড়া জুতোর গোড়ালি ইত্যাদি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল। মানে এতদিন যে ভালো মতো তারা খুব আনন্দের সঙ্গে জীবন কাটিয়েছিল এবং শান্তির একটা আশ্রয় পেয়েছিল, নিরাপদ আশ্রয় পেয়েছিল, সেই জীবন তাদের শেষ হয়ে গেল। হ্যাঁ, উঠানের শেষে তুলসী গাছটা আবার শুকিয়ে উঠেছে, তার পাতায় খয়েরি রং। সেদিন পুলিশ আসার পর থেকে কেউ তার গোড়ায় পানি দেয়নি।
সেদিন থেকে গৃহকর্ত্রীর ছলছল চোখের কথাও আর কারো মনে পড়েনি। কেন পড়েনি সে কথা তুলসী গাছের জানবার কথা নয়, মানুষেরই জানবার কথা। অর্থাৎ তারা যখন থেকে চলে গেল এবং চলে যাওয়ার আগে যবে থেকে পুলিশ এসেছিল তবে থেকে কিন্তু সেই গাছটার গোড়ায়, তুলসী গাছটার গোড়ায় আর কেউ জল দেয়নি। অর্থাৎ তখন থেকেই সেই গাছটার যত্ন নেওয়া বন্ধ হয়ে গেল। হ্যাঁ, যার জন্য ওই গাছটা আবার কি হয়ে গেল, আবার ওই গাছটা আবার সেই শুকিয়ে মৃত প্রায় মতো অবস্থা হয়ে গেল। কেন যে জল পড়েনি সেটা জানবার কথা মানুষেরই, তুলসী গাছের সেটা জানবার কথা নয়। তাই এই গল্পের মধ্যে আমরা দেখতে পাই যে হিন্দুরা মুসলমানদের ভয়ে বাড়ি ত্যাগ করে চলে গেল। যখন হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধলো তখন হিন্দুরা চলে গেল মুসলমানের ভয়, এবং মুসলমানরা সরকারের ভয়ে সেই বাড়ি ত্যাগ করে চলে গেল। তাই যে তুলসী গাছটা সেই বাড়িটায় ছিল সেখানে প্রথমে হিন্দুরা যত্ন করতো, যেহেতু হিন্দুত্বের প্রতীক তুলসী গাছ, এবং হিন্দুরা চলে যাওয়ার পর মুসলমানরা সেই তুলসী গাছটাকে যত্ন করতো। কোনো মুসলমান সেই বাড়িটায় সেই তুলসী গাছটা যত্ন করতো, কিন্তু তারাও যখন চলে গেল তখন আর তাকে তুলসী গাছটাকে যত্ন করার কেউ রইল না। এ থেকে আমরা বুঝতে পারি যে হিন্দু মুসলমান তাদের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ নেই, এবং তার হিন্দুত্বের যে প্রতীক যে তুলসী গাছ তার কিন্তু যত্ন মুসলমান ব্যক্তিরাও করছে। অর্থাৎ তাদের মধ্যে কোথাও যেন একটা মনের মিল রয়েছে এবং তাদের মধ্যে কোনো বিভেদ নেই। হিন্দু কি মুসলমান সবারই দেহে যে একই রক্ত বইছে এবং তার রং হচ্ছে লাল, এবং সেই জন্য আমরা দেখতে পাই যে এই যে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে, এবং সেটা কিন্তু শুধুমাত্র কিছু স্বার্থপর মানুষের স্বার্থ সিদ্ধি করবার জন্য। ইংরেজ সরকার এই হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি করেছে তাদের স্বার্থ চরিতার্থ করবার জন্য। তাহলে সাম্প্রদায়িকতা হলো বিচ্ছিন্নতাবাদেরই এক ইঙ্গিত, এবং যার জন্য আমরা দেখি যে বহু কবি সাহিত্যিক তাদের রচনার মধ্যে হিন্দু মুসলমানদের একতার কথা বলেছেন। যেমন আমরা দেখতে পাই যে কাজী নজরুল ইসলাম গেয়েছেন সাম্যের গান, সেখানে বলেছেন যে মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, অর্থাৎ একই মোটার মধ্যে আমরা দুটো ফুল, হিন্দু আর মুসলমান। কবি চণ্ডীদাস বলেছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এরকম অর্থাৎ মানুষই হচ্ছে, তা হিন্দু বলো বা মুসলমান বলো, সবার একমাত্র পরিচয় হলো যে তারা হলো মানুষ। অর্থাৎ আমরা একই জাতি, আর সেটা হলো মানব জাতি। যে নামে ঈশ্বরকে ডাকা হোক না কেন, সে আল্লাহ বলেই ডাকা হোক বা ভগবান বলেই ডাকা হোক, ঈশ্বর কিন্তু সবই এক। হ্যাঁ, সেই জন্য হিন্দু মুসলমানের সম্প্রীতির কথাই এই গল্পের মধ্যে এখানে বলা হয়েছে। আমরা একই মায়ের সন্তান, তা হচ্ছে মানে আমরা সকলেই একই মায়ের সন্তান, এবং আমাদের দেহে একই রক্ত প্রবাহিত হচ্ছে, এবং পূর্ববঙ্গের মানুষ হোক বা পশ্চিমবঙ্গের মানুষ হোক, তারা আমরা হলাম একই জাতি, একই প্রাণ। হ্যাঁ, এই একটি তুলসী গাছের কাহিনীর মধ্যে এটাই হলো লেখকের মূল এই গল্পের মূল বিষয়বস্তু। কেমন? তাহলে আশা করি এই গল্পটা তোমাদের বোঝাতে পেরেছি। যদি কিছু বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর আইসিএসসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয় যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো। ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে খুব ভালো থেকো।